বাজার থেকে বড় ইলিশ মাছটা নিয়ে এসেছো তো? সে আর বলতে, শুধু বড় নয় গো, বাজারে সব থেকে বড় পদ্মার দামি ইলিশটা আমি নিয়ে এসেছি। এক আধ দিন বড় ইলিশ না খেলে হয়? আমরা তো আর তোমার ভাইয়ের মতো একেবারে গরিব নই যে একবেলা এক মুঠো খেয়ে বাকি দুই বেলা খালি পেটে কাটাতে হবে। হ্যাঁ, ঠিকই বলেছ। তোমার বুদ্ধি নিয়েই তো বাবার সমস্ত সম্পত্তি আমার দখলে নিয়ে নিয়েছি, ভাইকে এক আনাও দিইনি। তুমি না থাকলে আমার যে কি হতো। তুমি শুধু একের পর এক আমার বুদ্ধি শুনে চলো, দেখবে সামান্য কয়েকদিনের মধ্যে আমরা কোটিপতি হয়ে যাব। তোমার কথা শুনে চলি বলেই তো ছোটবেলায় আমার স্কুলের স্যারের পরিবর্তে এখন তোমাকেই আমার গুরু বলে মনে করি। আচ্ছা, সে ঠিক আছে। আমি বলছি, আমার বলা কথা মতো তুমি তোমার মুদি দোকানে দামি জিনিসের সঙ্গে যে নিম্নমানের জিনিস মেশাও, কেউ তা জানতে পারেনি তো? আরে না না গিন্নি, কেউ ধরতে পারেনি, আর কখনো পারবেও না। এই গ্রামে এমন কারোর বুদ্ধি নেই যে যারা তোমার দেয়া বুদ্ধিকে ধরবে। কই গো গিন্নি? হ্যাঁ, যাচ্ছি। এক মুঠো কিছু খাওয়ার নিয়ে এসো না, আমি খেয়ে নিয়ে জঙ্গলের দিকে কাঠের সন্ধানে যাব। হ্যাঁ, তুমি কি যেন বলছিলে? না, মানে আমি বলছিলাম যে গিন্নি, আমি জঙ্গলের দিকে শুকনো কাঠের সন্ধানে বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমি চাই তুমি সর্বদা যেন আমাকে এমনই ভয় পাও। ও মা, তোমার এই রাগ দেখে তো আমি ভয় পেয়ে যাচ্ছি গো, যেন সাক্ষাৎ মা কালী। দেখো, তুমি কাল শুকনো কাঠ বিক্রয় করে আমাকে যে পয়সা দিয়েছিলে তা দিয়ে দোকানের ধার শোধ করেছি, আর বাকি পয়সা আমি লক্ষ্মীর ভারে ঢুকিয়ে দিয়েছি। কেননা রেখে খায় যে রক্ষা পায় সে। আচ্ছা, আমি বলছি গিন্নি, আমরা যদি আমাদের সমস্ত জমানো পয়সা দিয়ে জমিদার মশাইয়ের কাছ থেকে কিছু জমি নিয়ে চাষাবাদ শুরু করি, তবে কেমন হবে বলো তো? হ্যাঁ, কথাটা কিন্তু তুমি মন্দ বলনি। যাই হোক, তাহলে আমার বোকা কালিদাস স্বামীর মাথায় বুদ্ধি আছে বলতে হবে। বলছি কাকু, আমাকে 1 কিলো চাল আর 500 গ্রাম ডাল দিন তো। শুধুমাত্র 1 কিলো চাল আর 500 ডাল? না আর অন্য কিছু নেবে? না, আর অন্য কিছু নেব না আমি। বলছি কাকু, তুমি প্যাকেটের মধ্যে চাল এবং ডালটা মেপে রাখো, আমি পাশের দোকানটা থেকে আসছি, কেমন? আমার গিন্নির আমাকে বলা কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করতে হবে। 1 কিলো চাল নেবে, তার মানে আমাকে দিতে হবে 750 গ্রাম চাল, আর নেবে 500 গ্রাম ডাল। তার মানে দিতে হবে 400 গ্রাম ডাল। ব্যাস, হয়ে গেছে। প্যাকেটটা এইখানে রেখে দিই। ওই কাকু, আমার চাল ডালটা দাও। হ্যাঁ, এই যে, নাও নাও। কাকু, তাহলে আমার কত টাকা হয়েছে? তোমার হয়েছে মোট 105 টাকা। তুমি কেবল 100 টাকা দিলেই হবে। ঠিক আছে কাকু, এই যে না। হে মা কালী, মা গো মা, তুমি একটু দেখো মা গো, দেখো, আমি যেন এইভাবেই আমার ব্যবসাটা সারা জীবন চালিয়ে নিয়ে যেতে পারি। আরে আজ আমি জমিদার মশাইয়ের কাছে গিয়েছিলাম। জমিদার মশাই তো পয়সার বিনিময়ে চাষের জন্য আমাদের জমি দেবে বলে রাজি হয়েছে। সে ঠিক আছে, কিন্তু মাঠে আমরা ভালো ফসল যদি ফলাতে না পারি তাহলে? আরে গিন্নি, সে পরের ব্যাপার নয়, পরেই দেখা যাবে ক্ষণ। হ্যাঁ, কাল থেকেই আমরা মাঠে চাষবাস শুরু করে দিই, কেমন?
এই বলে কালিদাস আর সাবিত্রী তাদের জমানো পয়সা দিয়ে জমিদার মশাইয়ের কাছ থেকে জমি নিয়ে দুজনে মিলে চাষবাস শুরু করে দেয়। আর ওইদিকে কালিদাসের দাদার অসৎ পথের ব্যবসাও ভালো চলতে থাকে। কয়েকদিন পর বুঝেছো গিন্নি, আমি আজ আমাদের চাষের জমির কাছ থেকে হয়ে এলাম। হ্যাঁ, জমির ফসলগুলো কি বলবো জানো তো, এত সুন্দর হয়েছে, ওরা যেন আমার সঙ্গে কথা বলতে চাইছে। এই হচ্ছে আরেক বোকা কালিদাস। মাঠের ফসল কোনোদিন কথা বলে নাকি? না, মানে আমি বলতে চাইছি যে আমাদের চাষের ফসলগুলো না খুব ভালো হয়েছে আর কি। তুমি একটু দেখে শুনে মাঠের ফসলের দিকে নজর দাও, কেননা তুমি আবার আনন্দে কাঁচা ফসলের গাছের গোড়া না কেটে বসো। যা গিন্নি, তুমি যে কি বলো না, আমি কষ্ট করে গাছের গুড়া কেন কাটতে যাব, না হয় একেবারে গাছের শিকড় সমেত উপড়ে নেব। হে ভগবান, তুমি এই মানুষটাকে একটু বুদ্ধি দাও মাগো, বুদ্ধি দাও। আমি কি বোঝাতে চাইছি আর উনি কি বুঝছেন। আমি শুনলাম তোমার ভাই নাকি জমিদার মশাইয়ের কাছ থেকে চাষের জমি নিয়ে চাষবাস করছে, আর তাছাড়া ফসলও নাকি ভালো হয়েছে। আরে হ্যাঁ, আমিও তো সেটাই শুনলাম গ্রামের লোকজনের মুখে। না, শুধু শুনলে হবে না, তুমি কাল সকালে দোকানে যাওয়ার আগে ভালো করে খোঁজ খবর নিয়ে চাষের জমিটি দেখে আসবে, তাহলে আমাদের অন্য ব্যবস্থা নিতে হবে। ঠিক আছে গিন্নি, আমি তোমার কথা মতো ওই কাল সকাল সকাল ভাইয়ের চাষের জায়গাটা গিয়ে দেখে আসব। গ্রামবাসীদের বলা কথা মতো এই তো সেই চাষের জমি, আর তাছাড়া ফসলও দেখছি ভালোই হয়েছে। না, শিগগির গিয়ে গিন্নিকে আগে খবরটা দিতে হবে। ও গিন্নি, তোমার বলা কথা মতোই তো আজ আমি গিয়ে ভাইয়ের চাষের জমিটা দেখে এলাম। তুমি আমায় আগে বলো চাষের ফসল কেমন হয়েছে। গিন্নি, আমি দেখে এলাম ফসল বেশ ভালোই হয়েছে। না না, তাহলে আমাদের দেরি করাটা বোধহয় আর ঠিক হবে না, বুঝলে? আচ্ছা গিন্নি, তুমি কি বলতে চাইছো বলো তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার ভাই যদি এইভাবে প্রতি সময় চাষ করে ফসল ফলাতে থাকে, তাহলে আমাদের থেকে ওরা বেশি পয়সা উপার্জন করতে থাকবে, আর আমি সেটা কোনোভাবেই মেনে নিতে পারবো না। আজ রাতে আমরা ওদের সমস্ত ফসল নষ্ট করে দেব। কিন্তু গিন্নি, কোনো কিন্তু নয়, আর তাছাড়া আস্তে কথা বলো, কেননা দেওয়ালেরও কান আছে। আমি তাহলে এই গাছের গোড়ায় বসছি, কেমন? কেননা কে বলতে পারে কখনো কোনো লোকজন যদি চলে আসে আর আমি যেমন বলেছি ঠিক ওই রকমই কাজ করবে, কেমন? ঠিক আছে গিন্নি, তোমার বলা কথা মতোই আমি ভাইয়ের সমস্ত ফসল এক্ষুনি নষ্ট করে দিচ্ছি। তুমি শুধু একটু লক্ষ্য করো কোনো লোকজন যেন এই পথে চলে না আসে, এলেই আমাকে সতর্ক করে দেবে। এই বলে রবি তার স্ত্রীর বলা কথা মতো তার ভাইয়ের চাষের সমস্ত কাঁচা ফসল কাটতে শুরু করে দেয়, আর ওইদিকে চৈতালি চেয়ে থাকে পথে কোনো লোকজন আসে কিনা। কিছু সময় পর, ঠিক আছে গিন্নি, কেমন? খুব ভালো করেছো, শিগগির বাড়ি চলো এখন, কেননা কোথায় আবার কে দেখে ফেলে কে জানে। কি হে বোকা কালিদাস, তা এমন মন মরা হয়ে বসে আছো কেন? আজ সকালে কই একবার চাষের জমিতে গিয়ে কাঁচা ফসলগুলোর সাথে কথা বলে এলে না? তোমাকে কেমনে বলি গিন্নি, আমাদের চাষের ফসল আর নেই। চাষের ফসল আর নেই মানে? তুমি কি বলতে চাইছো? আর তাছাড়া তোমার শরীর ঠিক আছে তো? আজ সকালে চাষের জমিতে গিয়ে দেখি
আমাদের সমস্ত কাঁচা ফসল কে কেটে নষ্ট করে দিয়েছে। না, এ হতে পারে না। আমরা আমাদের জীবনের সমস্ত জমানো অর্থ দিয়ে ফসল চাষ করেছি। আমরা বোধহয় স্বপ্ন দেখছি। সকাল হয়ে গেলেই সব কিছু আবার ঠিক হয়ে যাবে, তুমি দেখো। হে ভগবান, তবে আমাদের অভাগা কপালে কি এটাই লেখা ছিল? দীর্ঘ কয়েকদিন পর কালিদাস আবার রোজকার মতো জঙ্গলে শুকনো কাঠের সন্ধানে যায়, কিন্তু একদিন খিদে 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 আমার খিদে। কি হে বুড়িমা, তুমি এমন ঘোর জঙ্গলের মধ্যে একা শুয়ে আছো কেন? আর তুমি অমন ফিসফিস করে কি কথা বলছো? বাপ, আমি কয়েকদিন ধরে কিছু খাইনি। আমাকে দয়া করে কিছু খাবার দাও। আমি তোমায় খাবার দিচ্ছি, কিন্তু তুমি আমায় বলো, এই ঘন জঙ্গলে একা তুমি কিভাবে এলে? বাবু, সে এক বড় কাহিনী, আমি তোমায় পরে বলবো। তুই আগে আমায় খাবার দে তো দেখি। এই এই যে ব্যাগটা, এটা তুমি নাও বুড়িমা। এই ব্যাগের মধ্যেই আমার খাবার আছে। কেমন? তুমি নিশ্চিন্তে খাও। বাবু, তোমার খাবার আমায় দিয়ে দিলে, তবে তুমি খাবেটা কি? সে আমি বাড়িতে গিয়ে না হয় খেয়ে নেব। তুমি খাও, তুমি। সে ঠিক আছে। তা বাবু, তোমার হাতটা একটু বাড়াও তো দেখি। এটা কি বুড়িমা? এটা এক কুমড়ো বীজ। তা বুড়িমা, এই বীজটা দেখতে এত ভয়ঙ্কর কেন? এটা এক অভিশপ্ত কুমড়ো বীজ বাবু। তুই এই বীজ রোপণ করলে কুমড়ো নয়, এক অন্য রূপের গাছ দেখতে পাবি। তা কেমন রূপের গাছ দেখতে পাবো বুড়িমা? সে তুই সময় হলে জানতে পারবি। এখন এখান থেকে চলে যা। কি হলো, তুমি জঙ্গলে কাঠ কাটতে গিয়ে এত শিগগির বাড়ি ফিরে এলে যে? তোমার শরীর ঠিক আছে তো? গিন্নি, ওসব কথা বাদ দাও। এই যে দেখো, আমি কি এনেছি, কুমড়োর বীজ। কি, কুমড়োর বীজ? কুমড়োর বীজ তো আমি রোজ কুমড়ো কেটে বীজ বের করে ভেজে খাই। তাতে এত আনন্দ পাওয়ার কি আছে? গিন্নি, এটা ভেজে খাওয়া কুমড়োর বীজ নয় গো, এটা এক অভিশপ্ত কুমড়োর বীজ। অভিশপ্ত কুমড়োর বীজ? তা তুমি এটা কোথায় পেলে? জঙ্গলে এক ক্ষুধার্ত বুড়িমাকে আমি নিজে না খেয়ে আমার খাবার দান করেছিল, আর সেই আমার মহান কাজের জন্য উনি খুশি হয়ে আমাকে এই বীজ দান করেছেন। তা তুমি এই বীজ কোথায় রোপণ করবে? কেন? আমাদের বাড়ির সামনে এইখানেই রোপণ করব। এই বলে কালিদাস তার বাড়ির সামনে ওই কুমড়োর বীজটি রোপণ করে দেয়, এবং কিছুদিন পর বুড়িমার কথা মতো ওই বীজটি থেকে কুমড়ো নয়, একটি ফুলের গাছ জন্ম নেয়। বোকা মানুষের কাজ দেখো। আমি কয়েকবার বারণ করলাম গাছটির পরিচর্যা করো না, শেষমেশ গাছটি কিনা একটি ফুলের গাছ হয়ে বসলো। কুমড়োর বীজে কুমড়ো তো হলোই না। কই গো, তোমার হাতটা একটু বাড়াও তো দেখি। এই যে নাও। এটা কি কোনো খাওয়ার জিনিস দিলে নাকি গিন্নি? হে ভগবান,
আমি এই বোকা মানুষটিকে নিয়ে যে কি করি, কোনটা খেতে হয় আর কোনটা দেখতে হয় সেটাও জানে না। আহা, তুমি এর মাঝে আবার সকাল সকাল ভগবানকে ডাকছো কেন? ভগবানকে একটু শান্তিতে ঘুমোতে দাও না বাপু। আমি বলি, তুমি যে অভিশপ্ত কুমড়োর বীজ রোপণ করেছিলে, ওখান থেকে একটা ফুলের গাছের জন্ম হয়েছে, আর ওই গাছে এই ফুলটি ফুটেছে, বুঝলে? ফুলের গাছ? তাহলে আমার কুমড়োর কি হলো? সে তুমি কোন জাতের কুমড়োর বীজ রোপণ করেছিলে তুমি জানো, দেশি না বিদেশি? গিন্নি, আমি যেটা দেখতে পাচ্ছি তুমিও কি সেটাই দেখতে পাচ্ছ? হ্যাঁ, তাই তো, আমিও সেটাই দেখছি। এক টুকরো ফুল নিমেষের মধ্যে কেমন করে এক টুকরো সোনায় পরিণত হয়ে গেল। তাহলে গিন্নি, বুড়িমার দেয়া সেই অভিশপ্ত কুমড়োর বীজ আমাদের সাথ দিয়েছে, কি বলো? হ্যাঁ, সে আর বলতে, আজ সত্যি দেখা গেল সৎ পথে থাকলে কোনো কিছু অসম্ভব নয়। তুমি আমায় দয়া করে ছেড়ে দাও ছোট জমিদার। তুমি বিশ্বাস করো, আমি এই দোষ করিনি। তুমি দামি জিনিসপত্রের সঙ্গে নিম্নমানের জিনিস মেশাও, আর তাছাড়া সর্বদা ওজনেও কারচুপি করো। এমনকি তোমার ভাইয়ের চাষের ফসল পর্যন্ত নষ্ট করে দিয়েছো। তোমার তো চরম শাস্তি হওয়া উচিত। আমি বলছি দেখো ছোট জমিদার, এর পেছনে আমার কোনো হাত নেই। আমার গিন্নির বলা কথা মতোই আমি কাজ করেছি। তোমরা দয়া করে আমাকে ছেড়ে দাও। সে আমরা জানি যে তোমার নোংরা কাজের পেছনে তোমার গিন্নির হাত আছে। জানো, তোমার গিন্নি সমস্ত টাকা পয়সা নিয়ে গ্রাম ছেড়ে পালিয়ে গেছে। তোমরা কি বললে? আমার গিন্নি সমস্ত টাকা পয়সা নিয়ে গ্রাম ছেড়ে পালিয়েছে? হে ভগবান, যার জন্য করি চুরি সেই বলে চোর। এটা কি শেষমেশ আমার ভাগ্যেই লেখা ছিল?